স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। সন্ত্রাসবাদের নবতর মাত্রায় সতর্ক পদক্ষেপ দেশজোড়া, দেশি বিদেশি সবার উদ্বেগ কমাতে দারুণ ব্যস্ততা সরকারে, তবে আস্থার মাত্রা এখনো অজানা। এসব নিয়ে আজকে আলোচনা আশ্বাসে বিশ্বাস। কথা বলতে স্টুডিওতে আছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি শামা ওবায়েদ এবং গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ডক্টর ইমরান সরকার। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন। স্বাগত আপনাদের। শামা ওবায়েদ, আপনি আজকে নিশ্চয়ই জানেন যে আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন, যে কূটনীতিবিদরা যারা বাংলাদেশে কাজ করছেন কূটনীতিবিদদেরকে ডেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। রবার্ট গিবসন, যিনি কূটনীতি করে ডিন, তিনি বের হয়ে বলছেন যে তার সরকারও যে এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন এবং কাজ করছে, এই ব্যাপারটাতে তিনি একরকম সন্তুষ্ট। আপনারা বিষয়টিকে কিভাবে দেখছেন? দুই নাগরিক 5 দিনের ব্যবধানে খুন হওয়া, দুই বিদেশি নাগরিক, তারপরে একজন যাজককে গলা কেটে হত্যা করার চেষ্টা করা। আপনাকে ধন্যবাদ। আসলে মানে গত এক সপ্তাহের আমরা যে ঘটনার প্রবাহ দেখছি সেটা উদ্বেগজনক। আমি এটা দুইভাবে দেখি। একটা উদ্বেগজনক যে দেখেন 2-3 দিনের ব্যবধানে 2 জন বিদেশি কে হত্যা করা হলো। আরেকটা উদ্বেগজনক ব্যাপার হচ্ছে যে দেখেন যখন ইটালি নাগরিককে হত্যা করা হলো তখন কিন্তু যেই জায়গায় হত্যা করা হলো একটা ডিপ্লোম্যাটিক জোন, ওখানে কিন্তু যখন ওনাকে হত্যা করা হলো তার আগে এবং পরে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হলো। এটা একটা ব্যাপার। আর জাপানিটাকে যে একইভাবে হত্যা করা হলো। তা আমরা যেভাবে দেখি যে আজকে বর্তমান প্রেক্ষাপটে শুধু মানে বিদেশিরা, আজকে 2 জন বিদেশি খুন হয়েছে দেখে আজকে বিদেশি সংস্থাগুলো উদ্বেগ জানাচ্ছে, আমার বিভিন্ন দেশ থেকে উদ্বেগ জানানো হচ্ছে। কিন্তু এই উদ্বেগের মধ্যে তো আমরা বিগত বেশ কয়েক বছর ধরে আছি। অনেকজন ব্লগার হত্যা হয়েছে। আজকে আমেরিকা, ব্রিটেন, তারপরে আপনার অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশ রেড অ্যালার্ট জারি করেছে। হ্যাঁ, জাপান সহ বিভিন্ন দেশ রেড অ্যালার্ট জারি করেছে। কিন্তু এই রেড অ্যালার্টের মধ্যে কি আমরা নাই? বিগত দিনে কি আমরা অলরেডি রেড অ্যালার্টের মধ্যে আছি? আমাদের দেশের নাগরিকরা তো মানে যেভাবে আপনি দেখেন আজকের পত্রিকায় আছে একটা পিডিবির এক্স চেয়ারম্যানকে বাড়িতে ঢুকে হত্যা করা হয়েছে। তার আগে তালিকা করে করে ব্লগারদের হত্যা করা হয়েছে, ব্লগারদেরকে হত্যা করা হয়েছে। একজন ইসলামী যিনি অনুষ্ঠান করেন মাওলানা ফারুকি, তাকে হত্যা করা হয়েছে। একজন পীর সাহেবকে হত্যা করা হয়েছে। আমরা যখন আপনাদের এই সাংবাদিক, 2 জন সাংবাদিককে, আপনাদেরই বন্ধু তারা ছিলেন, তাদেরকে যখন হত্যা করা হয়েছিল আমরা খুব আশাবাদী ছিলাম যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে 24 ঘন্টার মধ্যে উনি বের করবেন। এবং তখন আমাদের দুর্ভাগ্যবশত জনগণকে শুনতে হয়েছিল যে আমরা কি বেডরুমে বসে নিরাপত্তা দিব নাকি মানুষের, সেটা সরকারের কাজ না। হ্যাঁ, তথাকথিত হবে। কিন্তু আজকে আমরা কি দেখছি, বেডরুমে তো খুন হচ্ছেই, মানে অহরহ সবাই মানে যেখানে সেখানে খুন হচ্ছে, গুম হচ্ছে, যেটা এখন আরো একটি ভয়ঙ্কর ব্যাপার। যে আপনি বলছেন যে এই 2 বিদেশি নাগরিক খুন হওয়া ছাড়াও দেশের পরিস্থিতি আসলে অনেক দিন ধরে উদ্বেগজনক। তবে আর আজকে যেটা গতকালকে খুব সম্ভবত যেটা আমেরিকার রাষ্ট্রদূত বলেছেন যে ওনারা আগের থেকে এবং ব্রিটেনও বলেছেন যে ওনারা আগের থেকেই এই একটা বিদেশি নাগরিকদের উপর একটি আসতে পারে একটি আঘাত, সেটা ওনারা জানতেন, ওনাদের সোর্সেস, ওনাদের কাছে ইনফরমেশন ছিল এবং সেইটা ওনারা সরকারকে জানিয়েছেন। এবং সরকারকে জানানোর পরে সরকার কেন এটাকে এটা নিয়ে কিছু করেনি? আরেকটা কথা আমি বলতে চাই শামাপা, আমি সাইদ আল মাহমুদ স্বপন আপনাকে একটু স্বাগত জানাই। আপনি আসছেন আমাদের এখানে একটু দেরি করে, তবুও আপনি আসছেন। শামাপা, আমি একটু একাডেমিক ইন্ডাস্ট্রি জানতে চাই যে ধরেন আপনি সরকারে আছেন এবং আপনি সেই অ্যালার্টের কথা জানলেন, তাইলে কি আপনি ইতালীয় নাগরিকের হত্যা এবং জাপানি নাগরিকের হত্যা যেভাবে যে ফ্যাশনে হয়েছে, যেটা আপনি আগে বলছিলেন, সেই ঠেকানোর কোনো উপায় ছিল আপনার কাছে? আমি আপনাকে বলি, হয় ছিল কি ছিল না সেটা তো মানে সরকার বলতে পারবে বা সরকারের যন্ত্রগুলো বলতে পারবে। বলছেন যে সরকার অ্যালার্টটি পাওয়ার পরে কিছু আমরা কোনো কারণ এত বছর মানে 2008 সালে এই আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে আজ পর্যন্ত ওনারা বলে আসছেন, একটি গানই গাইছেন যে বাংলাদেশের জঙ্গির মানে আছে, জঙ্গিবাদ আছে, জঙ্গি এখানে এক্সিস্ট করে। যখন ইতালীয় নাগরিক খুন হলো তখন ওনার স্বরাষ্ট্রমন্ত্রী সহ সকলেই হঠাৎ করে বলা শুরু করলেন যে এখানে কোনো জঙ্গি নাই। পুলিশ কমিশনার বলছে যে আইএস এটা হতে পারে, আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে আইএস নাই।
হ্যাঁ। আমার মনে হয় যে বাংলাদেশ সবসময় জঙ্গির মানে সম্ভাবনা আছে সেটি সবসময় বলেছে, এখনো বলছে, কিন্তু এই বিদেশি নাগরিকদের এটি জঙ্গিদের কিনা সেবারে হ্যাঁ সংশয়। হ্যাঁ সেটা কিন্তু তারা বলেছে যে বাংলাদেশে এর পরে যখন তখন কিন্তু স্বরাষ্ট্র মানে প্রতিমন্ত্রী কিন্তু উনি স্টেটমেন্ট দিয়েছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি জঙ্গি নাই। এই মুহূর্তে নাই। Right, right. তার মানে তাদের নিজেদের স্টেটমেন্ট তারা কন্ট্রাডিক্ট আপনি করছে। বলছেন যে contradict আরেকটা করছে। যেটা আমি বলি, রানা প্লাজা যখন ধস হয়েছিল তখন আমরা শুনেছি যে জামাত বিএনপি কলাম নাড়িয়ে ওই মেরেছিল। এখন সেই একই ভাবে আমার মনে হচ্ছে যখন যখন একটা ঘটনা ঘটে সেটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। সুষ্ঠু তদন্তের পূর্বেই যখন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে অলরেডি বলে দেওয়া হয় যে এটা বিরোধী দলের কাজ বা জামাত বিএনপির কাজ, তখন কি সুষ্ঠু তদন্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বা তার আগে যদি বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য যদি বলেন যে সরকার অন্যদিকে দৃষ্টি ফেরানোর জন্য এটি করছে, সেটি হ্যাঁ যেটা উনি বলেছেন যে যেটা যে ডক্টর মঈন খান আমার জানা মতে আগে বলেছেন এই কথা। শামাওবাদ আমরা আবার আসছি আপনার কাছে। ডক্টর ইমরান, এই সরকার, আমরা সাইদ আল মাহমুদ স্বপন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তার কাছে যাওয়ার আগে আপনার কাছে জানতে চাইবো যে শামাওবাদ যথার্থই বলেছেন যে আমরা আসলে এক ধরনের উদ্বেগের মধ্যে অনেক দিন ধরেই আছি। আপনি এই সম্পর্কে কি বলবেন? আপনি অবশ্য এই উদ্বেগের কথা, আপনি যেহেতু লেখালেখি করেন সামাজিক গণমাধ্যমে, আপনি অবশ্য বলছিলেন যে সেই উদ্বেগ আপনার সরকারের মধ্যে, সরকারের বাইরে সেই উদ্বেগ আরো বেশি, নানা জায়গা থেকেই আপনি আসলে উদ্বিগ্ন আছেন। হ্যাঁ, না, এখানে খুব পরিষ্কারভাবে যে সরকারের একটা যে ডিনায়াল সিনড্রোম, যে কোনো কিছু হলেই সেটাকে অস্বীকার করা এবং অপরাধীদেরকে না ধরে নানাভাবে সেটাকে আড়াল করার একটা চেষ্টা, সেটা কিন্তু একদম শুরু থেকেই আমরা দেখে আসছি। আপনি দেখেন যে আপনি যেটা বলছিলেন যে ব্লগার হত্যা থেকে শুরু করে শিক্ষকদের হত্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এরপর মাওলানা ফারুকীকে হত্যা করা হলো, এরপর তো একের পর এক চলছে। মাজারগুলোতে হত্যা, কয়েকজন পীরকে হত্যা করা হয়েছে, এর মধ্যেও কয়েকটা ঘটনা ঘটেছে। এরপর সর্বশেষ আমাদের খিজির খানকে হত্যা করা হলো এবং ঈশ্বরদীতে একজন প্রাইস্টকে তাকে চাপাতি দিয়ে কোপানোর চেষ্টা করা হলো। সুতরাং এখানে খুব পরিষ্কারভাবেই সরকারের যে এই যারাই হামলা করে থাকুক বা এই যে সন্ত্রাস এবং দেশকে অস্থিতিশীল কিংবা দেশের ভাবমূর্তি নষ্ট করা, সামগ্রিক যে বিষয়ে সরকার অভিযোগ করুক না কেন, সেটা রক্ষা করা বা সেটার বিরুদ্ধে সরকারের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা বা একটা সুশাসন দেয়া, আইনের শাসন প্রতিষ্ঠা, সেখানে সরকারের ব্যর্থতা তো আসলে আড়াল করবার কোনো সুযোগ নেই। শুধুমাত্র ডিনায়াল করে যে কিছুই হয়নি, আমি কিছুই দেখিনি, এসব বলে তো আসলে এটা আড়াল করা যাবে না। তবে আরেকটা বিষয়ও কিন্তু প্রাসঙ্গিক, যে যেভাবে বলা হচ্ছে যে যেমন শামাপা বললেন যে আইএস নেই বা অস্তিত্ব নেই, স্বরাষ্ট্রমন্ত্রীর যে প্রশ্ন, সেই জায়গাটিতে আবার আমি কিন্তু তার সাথে সম্পূর্ণ রূপেই একমত যে এখানে আইএস আছে কি নেই সেই প্রশ্নে এখানে এই সংকট কিন্তু আইএসের সাথে সরকারের সংকট বা আমাদের আইএসের সাথে বাংলাদেশের সংকট, এরকম কোনো সংকট কিন্তু নয়। এখানে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দেশকে একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে ঠেলে দিয়ে এক ধরনের দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতি আছে। এখন যদি আমি আইএস আছে আমেরিকার যে দাবি, এবং আমেরিকান যে আমাদের অ্যাম্বাসেডর তিনিও বলেছেন যে আইএস আছে বা থাকলে যদি তাদের সহযোগিতা দরকার হয় সেটার জন্য তারা প্রস্তুত আছেন। অর্থাৎ তারা বিভিন্ন দেশে যেভাবে আইএস থাকবার ফলে সহযোগিতার হাত বাড়িয়েছেন, সেই সহযোগিতার হাত বাড়ানোরও কিন্তু তাদের প্রস্তুতি আছে। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি যে সরকারের ওই স্ট্র্যাটেজিক পয়েন্টে যে এখানে আইএসের বিষয়টা না এনে এখানে আভ্যন্তরীণ সমস্যা এবং এই সমস্যা মোকাবেলা করতে হবে, এই সমস্যার সমাধান করতে হবে। কিন্তু সরকার যদি সেদিকে না গিয়ে বারবার একের পর এক ব্লগার হত্যার মতোই শুধুমাত্র ধামা চাপা দেওয়ার নানান রকম কৌশল নিয়ে এগোয়, তাহলে কিন্তু এই সমস্যা সমাধান করা সম্ভব। এক ধরনের ডিনায়াল সিনড্রোম আওয়ামী লীগ এবং মানে এই সরকারের মধ্যে। দেখুন, 16 কোটি মানুষের দেশ এবং এই দেশটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই আপ টু দ্য মার্ক ছিল না। রিয়েলিটি, যে সরকারের আমলেই হোক, একদম নিরাপদ আবাসভূমি এই দেশটি কখনোই ছিল না। বারবার করে দেশে একটা করে সমস্যার সমাধান করার পর নতুন নতুন সমস্যার সৃষ্টি হয় এবং হচ্ছে। সন্ত্রাসের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের নতুন মাত্রা যোগ হচ্ছে, আগে আমাদের কাছে যেগুলো ছিল না। যেমন বাংলা ভাই কেন্দ্রিক যে বিষয়, এটি তো বাংলা ভাই সৃষ্টি হওয়ার পূর্বে আমরা জানতাম না। রাইট, আমরা এরকমও কখনো শুনি না যে একজন এমপি মদ খেয়ে এসে একটা বাচ্চা ছেলেকে গুলি করে দিবে। একটা মানুষ মানে গুলি করে, খুবই নতুন, মানে খুবই এই অভিনব আর কি। হ্যাঁ, এই ধরনের ঘটনা প্রতিনিয়তই আমাদের সমাজে নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে। এই সমস্যাটাকে অ্যাড্রেস করবার দায়িত্ব অবশ্যই সরকারের, এটাকে অস্বীকার করবার কোনো জায়গা নেই এবং সরকার সেই জায়গাটা যথেষ্ট সচেষ্ট আছে। একটা বিষয় আমি আপনার জ্ঞাতার্থে বলতে চাই যে অনেক কষ্ট করে
বাংলাদেশের মাঝখানে যে একটা নেগেটিভ ইমেজ হয়েছিল সেই জায়গা থেকে অনেক কষ্ট করে আমরা ব্র্যান্ডিংটাকে পজিটিভ করবার চেষ্টা করেছিলাম এবং বাংলাদেশের প্রতি পৃথিবীর বিভিন্ন দেশের নজর আমরা কাটতে সক্ষম হয়েছিলাম এবং অনেক বড় বড় দেশ তাদের শিল্প নিয়ে বাংলাদেশে আসবার জন্য প্রস্তুত ছিল। ইতিমধ্যে জাপান এবং চায়না তাদের মধ্যে এক ধরনের আমি বলবো যে স্নায়ুযুদ্ধই হচ্ছে কে আগে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করবে এবং সেই ইনভেস্টমেন্টের জায়গাটা কে কতটুকু সাকসেসফুল হবে। এটি আমাদের জন্য একটা অমিত সম্ভাবনা। এই সম্ভাবনার জায়গাটায় হঠাৎ করে দুজন বিদেশি নাগরিকের এই খুন এই সম্ভাবনার জায়গাটিকে একটা প্রশ্নবোধক জায়গায় দাঁড় করিয়েছে। এটিকে হালকাভাবে দেখবার কোনো সুযোগ নেই এবং হালকাভাবে আমরা দেখছিও না। একটি কথা যে বাংলাদেশে প্রচুর পরিমাণ বিদেশি তারা আছেন, কর্মের জন্যই আছেন। আমাদের গার্মেন্টস সেক্টরে প্রচুর বিদেশি কাজ করেন, আমাদের এনজিওতে প্রচুর বিদেশি কাজ করেন, আমাদের পাওয়ার সেক্টরে, আমাদের টেক্সটাইল সেক্টরে, বিভিন্ন সেক্টরে প্রচুর বিদেশি কাজ করছেন এবং এদেশে অতি সম্প্রতি যে পরিমাণ ডেভেলপমেন্ট হচ্ছে, যে পরিমাণ কাজ হচ্ছে এবং যে পরিমাণ ডেভেলপমেন্ট ওয়ার্ক সামনে আসছে, এগুলোর জন্য বিদেশিদের আনাগোনা প্রচুর। আপনি 5 স্টার হোটেলগুলোতে যদি খোঁজ নেন তাহলে সেখানে সিটের প্রাপ্তি বা আপনার হচ্ছে গিয়া ভ্যাকেন্সি যদি আপনি একটু খোঁজ নেন তাহলে দেখবেন কি পরিমাণ বিদেশি বাংলাদেশে যাওয়া আসা করছে। এখানে একটা সম্ভাবনার জায়গাকে যেই করুক, আমি খুব গর্বভাবে কিছু বলতে চাই না, যেই করুক, আমি করি, আপনি করেন, যেই করুক, তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং এটিকে খুঁজে বের করতেই হবে। খুঁজে বের করে এটিকে মোকাবেলা করা ছাড়া আমাদের কাছে দ্বিতীয় স্বপন ভাই, আমি আপনার কাছে জানতে চাই যে না স্বপন ভাই, আমি এই বিষয়টি যদি একটু বলেন, আপনি যেই কয়টি ঘটনার কথা বললেন যে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে, আপনি কি মনে করেন যে টাঙ্গাইলে একজন মা এবং তার ছেলেকে নির্যাতন চালানোর পর জনগণ বেরিয়ে আসার পর পুলিশ যে 4 জনকে গুলি করে মেরে ফেললো তাতে বাংলাদেশের ভাবমূর্তি খুব উজ্জ্বল হয়েছে? বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পর হচ্ছে সেগুলো আমি কোনোভাবেই টাঙ্গাইলের ঘটনা বা এই ধরনের যে কোনো ঘটনা, আপনি লিটন সাহেবের ঘটনা উল্লেখ করে কোনো ঘটনাকে আমি সমর্থন করি না। ছোট রাষ্ট্র এখানে টাঙ্গাইলে যে ঘটনা ঘটেছে এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নাই। এখানে সরকারে যেই থাকুক এই ধরনের ঘটনা ঘটতেই পারে। এই দেশে ঘটনা ঘটছে, ইয়াসমিনের ঘটনা ঘটেছে, এগুলোকে শাস্তির আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে যেন না হয় সেই জায়গাটা আমাদেরকে কনফার্ম করতে হবে। সেই জায়গাটা করবার জন্য আমরা আন্তরিকভাবে কাজ করছি এবং বাংলাদেশে বিদেশিদের নিরাপত্তা সহ বাংলাদেশের মানুষের নিরাপত্তা জায়গাটা আগে যে জায়গাটায় আমরা ছিলাম সেখান থেকে আমাদের অনেক উত্তরণ ঘটেছে, আমরা অনেক এগিয়েছি, কিন্তু এখনো অনেক লুফলস আছে, এখনো অনেক সমস্যা আছে। সেই সমস্যাগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে এবং কোনো সমস্যাকে অস্বীকার করবার কোনো জায়গায় যাওয়া উচিত নয়। যে সমস্যার সৃষ্টি হবে সেই সমস্যার গভীরে প্রবেশ করে সেই সমস্যা মোকাবেলা করতে হবে। এদেশে জঙ্গি নেই বা এদেশের জঙ্গির অস্তিত্ব নেই, এই বক্তব্যের সঙ্গে আমি একমত নয়। বাংলাদেশ জঙ্গির জন্য একটা খুব ফাটেল জায়গা। এইখানে দীর্ঘদিন ধরে ধর্মভিত্তিক রাজনীতি হয়েছে। এখানে দীর্ঘদিন পৃথিবীর খুব কম দেশ আছে যেখানে এন্টি লিবারেশন ফোর্স একটা বড় শক্তি হিসাবে, নিয়ামক শক্তি হিসাবে এবং একটি শক্তিশালী শক্তি হিসাবে অবস্থান করতে পারে। অর্থনৈতিকভাবে বলেন, রাজনৈতিকভাবে বলেন এবং রাষ্ট্রীয়ভাবে বলেন, এরা এন্টি লিবারেশন ফোর্স এখানে পৃষ্ঠপোষকতা পাওয়ার কারণে যে জায়গাটা তৈরি হয়েছে সেই জায়গাটাকে, এই শক্তিটাকে মোকাবেলা করতে না পারলে আমাদের দেশ নিরাপদ হবে না। ভাই, আপনার কি এই সরকারকে, মানে আপনাদের সরকারকে একটু অসহিষ্ণু সরকার মনে হয়? আমরা কিন্তু যদি 2-3 দিন, 4-5 দিন বা 2 সপ্তাহ আগের ঘটনার যদি বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা দেখবো যে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য ক্লাস 9 এর একটা ছেলেকে আসলে কারাগারে যেতে হয়েছে। আরো অনেক রকম কারণে এগুলি 57 ধারার যে প্রয়োগ হচ্ছে, এগুলি কি খুব অসহিষ্ণুর প্রকাশ না? অসহিষ্ণুতা কোনো বিষয় নেই এখানে। যেটাকে আপনি বলতে যাচ্ছেন অসহিষ্ণুতা কোনো বিষয় নাই এখানে। আগে যে জিনিসটা ছিল, আগে মিডিয়া ছিল না, একটা মাত্র রাষ্ট্রীয় মিডিয়া ছিল, সেখানে শুধুমাত্র সরকারের গুণ কীর্তন হতো, আর কিছু হতো না। এখন মিডিয়া ওপেন, মানে টেলিভিশন, সোশ্যাল মিডিয়া ওপেন, আমাদের প্রিন্ট মিডিয়া পরিপূর্ণভাবে স্বাধীনতা ভোগ করছে। এখন নতুন নতুন অনেক জিনিসের সৃষ্টি হচ্ছে। সেই জায়গাটা হয়তো অনেক সময় রিয়াক্ট করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে অতি উৎসাহী কিছু কর্মকর্তা থাকেন যারা অতিরিক্ত রিয়াক্ট করে ফেলেন। আসলে অতিরিক্ত রিয়াক্ট করে বিষয়গুলোকে সমাধান করা সম্ভব নয়। খুব স্থিরভাবে
খুব ধীরস্থিরভাবে এগুলোকে মোকাবেলা করতে হবে এবং প্রতিনিয়ত দেশের সমস্যার সৃষ্টি হবে। এই সমস্যাগুলো মোকাবেলা করা আমাদের সকলের দায়িত্ব। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে শামা ওবায়েদ আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে ব্যাপারে আসলে কোনো রকম কোনো সন্দেহ নেই। সেই ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগের পরিস্থিতি আদর্শ একটি অবস্থা আনার জন্য বিএনপি কোনো উদ্যোগ নিতে পারে না, বা বিএনপির কোনো কিছু করার আছে কিনা, আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, সেটি আমরা শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা বিরতির সময় যে আলোচনা করছিলাম তার মধ্যে আবার ফিরে আসি। শামা ওবায়েদ, বিএনপির কি লক্ষ্য আছে যে যাতে দেশের ভাবমূর্তিটা একটু উজ্জ্বল হতে পারে, যেহেতু দেশে একটি দুটি পরপর ঘটনা ঘটে গেছে? বিএনপির এরকম কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, আমি আপনার কথার উত্তর দিচ্ছি। আমরা যেহেতু দেশের ভাবমূর্তির কথা বলছিলাম, অফকোর্স এটা আমাদের, আমি এক কথায় যেটা আমি উত্তর দিতে পারি যে আমাদের যদি এটি যদি একটি দেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হয়ে থাকে এবং দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি চক্রান্ত হয়ে থাকে, তাহলে এটা আমাদের ইউনাইটেডলি ফেস করতে হবে। নট এখন যদি সরকার প্রথমেই উনি বলে দেন যে বিএনপি আওয়ামী লীগ করেছে, বিএনপি জামাত করেছে, বা বিএনপি জামাত যদি বলে আওয়ামী লীগ করেছে, দ্যাট উইল নট হেল্প। আমাদের ইউনাইটেডলি এটা ফেস করতে হবে। এবং আপনারা তো নিশ্চয়ই মনে করছেন যে এটি সরকার করছে, আপনি কি তাই মনে করছেন? না, সেটা আমি বলছি না, আমি তো সেটাই বলছি। আমরা একে অন্যকে কাদা ছড়াছড়ি করে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। আমরা যেটা আরেকটা ভাবমূর্তি হয়, যেটা আপনি যেটা এমপি লিটনের কথা তুলেছিলেন, আমি পেপারে দেখলাম যে উনার অস্ত্র উনি জমা দিয়েছেন, ঠিকই বাধ্য হয়েছেন, হ্যাঁ, থানায়। এর পরেও নাকি ওনার বহু অস্ত্র আছে। এবং আজকে দেখেন এখানে এই যে বাংলাদেশ প্রতিদিন একটা নিউজ এসছে যে হাতে হাতে বৈধ অস্ত্র, এত অস্ত্র, লক্ষ লক্ষ অস্ত্র ঢাকায় ঢুকছে, বাংলাদেশে ঢুকছে। কেন ঢুকছে? কার জন্য ঢুকছে? কার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার জন্য ঢুকছে? দুইটি বিষয় নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে বাংলাদেশের একজন এমপি, আপনারা বলছেন যে দেশে কোনো আইনের শাসন কিছু না, কিন্তু বাংলাদেশের একজন এমপি কিন্তু গত 3 দিন ধরে পালিয়ে আছেন আক্ষরিক করতে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা আশা করছি যে তিনি আত্মসমর্পণ করবেন সংশ্লিষ্ট আদালতে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, যদি আত্মসমর্পণ না করেন তাকে কিন্তু আইনের মুখোমুখি হতে হবে। আমার সাথে কথা বলতে সময় কিন্তু এটি বলেছেন। আপনি কি বলবেন না যে এটি একটি বাংলাদেশের জন্য, মানে আপনি এটা সাবাস দিবেন কিনা? আর অস্ত্রের কথা বলছেন যে বাংলাদেশে এত অস্ত্র ঢুকেছে, আমরা কিন্তু 10 ট্রাক অস্ত্র বাংলাদেশে ঢুকতে দেখেছি, খুব বেশি দিন আগের কথা নয়। এখন আপনি কি বলতে চান যে এমপি এরকম? শুনেন, ওনার নির্বাচনী এলাকা আছে, আমার নির্বাচনী এলাকা আছে, এত অস্ত্র জাস্ট সাধারণ মানে 15-16 বছর 20 বছরের ছেলেমেয়ের হাতে, ছেলের হাতে এরকম অস্ত্র আমরা দেখি নাই বাংলাদেশে কখনো। আরেকটা কথা হচ্ছে যে আপনি বললেন যে 3 দিন ধরে এই এমপি সাহেব লুকিয়ে আছে, তো 3 দিন ধরে উনি যদি ঢাকায় বা বাংলাদেশের কোথাও থেকে থাকেন, তাহলে ওনাকে ধরাটা কি এত ডিফিকাল্ট? হ্যাঁ, আরেকটা কথা, এখন যেটা দেশের ভাবমূর্তি এই অবস্থায় গেছে যে মায়ের পেটের শিশুটাও আজকে নিরাপদ না, তাকে গুলি খেয়ে মরতে হচ্ছে। আজকে ছাত্রলীগের নেতারা আপনার ছেলে মেয়েদেরকে পিটিয়ে মারছে। তারপরে সেদিন মাদারীপুরে, আমার পাশের জেলা মাদারীপুরে দুইটা মানে ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। সেটার প্রতিবাদে যখন স্কুলের ছেলেমেয়েরা মাঠে নেমেছে, তাদেরকে পিটিয়ে, টাঙ্গাইলে একই ঘটনা ঘটেছে। তো হাজারীবাগ থানায় আমরা কয়দিন আগে হাজারীবাগে ছেলেকে পিটিয়ে মেরেছে। আজকে দেশের ভাবমূর্তি তো এই অবস্থায় গেছে। আমরা নিশ্চয়ই স্বপন ভাইয়ের কাছে এটি শুনবো যে আসলে অস্ত্র ছড়িয়ে গেছে একদম তৃণমূল পর্যায়ে, যেটি বলছিলেন যে কিশোর, যুবক, তরুণ কেউ আসলে অস্ত্রের বাইরে নয়। বিভিন্ন রকম নিপীড়নের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ আসলে যাচ্ছে রাজনৈতিক বাইরেও। ইমরান এর সাথে কিছু যোগ করবেন কিনা, ডাক্তার ইমরানের সরকার? না, সেই অবস্থা তো হচ্ছেই। দেখুন যে একের পর একে হত্যাকাণ্ডগুলো যখন চলছিল, আপনি দেখেন যে এই হত্যাকাণ্ডগুলো কিন্তু ব্লগার হত্যার মধ্যে দিয়ে শুরু হয়েছে। তখন কিন্তু আমরা বলেছিলাম যে এটা সামগ্রিকভাবে যদি সরকার এটার সুরাহা না করে, যদি অপরাধীদের গ্রেপ্তার না করে, নানাভাবে সীমা লঙ্ঘন বা এই টাইপের বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে এটাকে জাস্টিফাই করতে থাকে, তাহলে এটা একটা মহামারী রূপ ধারণ করতে পারে। যার ফলে যেভাবে ব্লগার হত্যার মধ্যে দিয়ে একটা আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল, তখনই যদি এই ব্যবস্থাগুলো গ্রহণ করা হতো, যে আইনানুগ ব্যবস্থা, অপরাধীদের খুঁজে বের করা। আপনি যখন এই কথাগুলি বলছিলেন, আমাদের 2-3 জন দর্শক মানে আপনার কাছে জানতে চাইছিলেন যে আপনারা যত ব্লগার হত্যাকারী বা যারা সো কল প্রগতিশীল, আপনারা যাদেরকে প্রগতিশীল বলেন, তাদের উপরে কোনো বিপত্তি আসলে আপনারা যত এরকম বলেন, অন্য কোনো মানুষ, রাজনৈতিক প্রতিপক্ষ, আপনাদের প্রতিপক্ষ, তাদের কাউকে যদি এরকম মারা হয়, আপনারা তার কোনো প্রতিবাদ করেন না? এটি কি? না, আমরা কিন্তু সবসময় এই ধরনের হত্যাকাণ্ড, আপনি দেখেন যে ঘটনাগুলো ঘটছে, প্রত্যেকটির কিন্তু আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে সবকিছুরই কিন্তু আমরা প্রতিবাদ করি। আপনি দেখেন এই
টাঙ্গাইলের যে ঘটনা কিংবা এমপি লিটনের যে আক্রমণ, বা এর আগে আপনি জানেন যে শিশু রাজন থেকে শুরু করে রাকিব, নানা ধরনের যে মানে নৈরাজ্য এবং যে একটা সমাজের মধ্যে যে অস্থিরতা তৈরি করার চেষ্টা, এটার বিরুদ্ধে কিন্তু আমরা সবসময় সোচ্চার আছি এবং আমরা বিচার দাবি করে এসেছি। আমরা মনে করি যে বিচারহীনতার সংস্কৃতিকে যেভাবে রাষ্ট্র নানাভাবে পৃষ্ঠপোষকতা করে আসছিল, যদি সেই জায়গাটিতে একটা লাগাম টেনে ধরবার একটা ব্যবস্থা যদি রাষ্ট্র নিত, তাহলে কিন্তু আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়েছি এখান থেকে কিন্তু আমরা অনেকখানি পরিত্রাণ পেতে পারতাম। এবং এর ফলে আজকে কিন্তু ইমরান, আপনি কোনটিকে বিচারহীনতা আপনি বলছেন? যেমন আপনি, আমার মনে আছে যে আপনি অভিজিৎ হত্যাকাণ্ডের সময় আপনি বলেছিলেন যে অভিজিৎ হত্যাকাণ্ডের আপনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন সামাজিক গণমাধ্যমগুলিতে বা বিভিন্ন রকম আলোচনা। অভিজিৎ হত্যাকাণ্ডের তো বিচার হচ্ছে বা বিচার হয়েছে সামারি ট্রায়ালে, অন্তত তিনের বেশি যারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত আছে তাদের ফাঁসি হয়েছে। অভিজিৎ হত্যাকাণ্ডের কিন্তু এখন পর্যন্ত So, বিচার হয়নি, বিশ্বজিতের আপনি কথা জানেন। বলছি আমি। Sorry, আমি বিশ্বজিতের বিচার হয়েছে, বিষয়ে- কিন্তু অভিজিৎ এরপরে আপনি হত্যাকাণ্ডে জানেন কিন্তু যে রাজীব হায়দারের হত্যাকাণ্ডেও অভিজিৎ এখনো হত্যাকাণ্ডে বিচার কিন্তু হয়নি। তিনজনের মানে বিরুদ্ধে কিন্তু এখনো কিন্তু দেখেন অভিজিৎ কিংবা আপনি জানেন যে রাজীব হায়দার, শোভন, এরপরে অন্য যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, অনন্ত বিজয় দাস, ওয়াশিকুর রহমান বাবু এবং সর্বশেষ নীলাদ্রি চট্টোপাধ্যায়, প্রত্যেকটি ঘটনায় এখন পর্যন্ত কিন্তু কোনো অপরাধীকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। এবং অভিজিতের ক্ষেত্রে বোধহয় মানে তিনজনকে নির্দিষ্ট করে আসলে আমি এখানে ইয়া একটু করা বলি আছে। যে জি। অভিজিতের ওয়াইফও কিন্তু এটাতে অবজেকশন দিয়েছে যে শি ইজ নট হ্যাপি যেভাবে বিচার কার্য চলছে। এবং বিশ্বজিতের ফাঁসি হলো, ওদের ছাত্রলীগের কাদের ফাঁসি হয়েছে, কিন্তু বিশ্বজিৎ ফাঁসি হলো, আরো ওই আসামিদের অনেকে কিন্তু এখনো পলাতক আছে এবং না, বিভিন্ন বিষয়টা হচ্ছে ইয়েতে কি, দেখা যেখানে গেছে। মানে ধরেন রাষ্ট্র বিচার মানে একটা এক্সাম্পল আমি একদম সুনির্দিষ্টভাবে বলতে চাই না যে অভিজিতেরটা বিচার হয়নি বলেই বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে, ব্যাপারটা এমন নয়। কিন্তু একটা হত্যাকাণ্ড ঘটবার পর রাষ্ট্র বা রাষ্ট্রের যে প্রধান দায়িত্বশীল যারা রয়েছেন তাদের বক্তব্যগুলো থেকে কিন্তু এটা মনে হয় যে তারা আদতে বিচারের প্রতি তারা মানে দায়িত্বশীল নন এবং তারা বিচার করতে চান কিনা সেটা নিয়ে কিন্তু একটা আশঙ্কা সাইদ আল তৈরি মোহাম্মদ হয়। স্বপন, আপনি কি একমত এই বিষয়ে যে আসলে দেখুন, এই আপনার অপোজিট বেঞ্চে থাকলে তো অনেক কথাই বলা যায়। শামা ওয়াহিদ বললেন যে একদম বাচ্চাদের হাতে হাতে অস্ত্র চলে গেছে। হ্যাঁ, উনি ভালো জানবার কথা, হয়তো উনি দেখেছেন, আমি দেখি না। আমার হয়তো আমি এলাকায় অন্ধ। বিরোধী না, আমি আপনার- বিরোধী দলের নেতা আমি ওপেন আপনার- অস্ত্র নিয়ে ঘুরে আমি বেড়ায়। আপনার বক্তব্যের এখন সময় সেটা আমি আমি আর আপনার কি বক্তব্যের বলবো? সময় কোনো ডিস্টার্ব করি না, না। আমি বললাম। আপনি বলছেন আমি হ্যাঁ। দেখেছি, কারণ আপনি আমার কথা আমি থেকে হয়তো- মিস আমি আমি চোখে দেখি ক্লিয়ার না, করছি। হয়তো আমি না অন্ধ। না, আমাকে একটু পরিষ্কার করেন, বিরোধী দলের নেতার হাতে অস্ত্র না, মানে কি? বিরোধী দলের আমার বিরোধী দল মিন করছি যে আমার বিরোধী মানে ও, আচ্ছা, সরকারি আচ্ছা, দল যে সরকারি দলের আছে নেতারা আর কি। ওখানে তারা ওপেন অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় এবং সেটা আমরা দেখেছি সাধারণ জনগণ তবে দেখেছে। আমার কাছে অস্ত্র নাই, আমার আশেপাশে কোনো মানুষের এখন কাছে অস্ত্র আপনাদের নাই। এমপিদের হাতে অস্ত্র আছে। না, অস্ত্র না, একটা এমপির কাছে একটা বৈধ অস্ত্র না, থাকতেই পারে। ঠিক আছে, হ্যাঁ। ঠিক না, আছে, না, আপনি খালিদ ভাই, আমার কাছে বলেন। যেটা মনে হয়, দুজন তো আওয়ামী না, লীগের একজন বিএনপি, এমপি, এখন আমি বলি একজন 10টা এমপি, অস্ত্র আমাদের কাছে নাই। ব্যাপার হ্যাঁ। হচ্ছে একজন এমপি আমাদের কাছে যদি হাজার হাজার ওই গ্রেনেড নাই, এমপি আমাদের কাছে লিটন, হাজার হাজার বোমা নাই, আমাদের কাছে হাজার হাজার পেট্রোল বোমা নাই। স্বপন ভাই, বাংলাদেশে স্বপন ভাই, একটা অস্থিরতা হয়েছে, আপনার এই অস্থিরতার সুযোগে এমপি হয়তো লিটন ওনারা বেশ কিছু অস্ত্র ঢুকিয়েছেন এবং সেই অস্ত্র আমরা উদ্ধার করবার চেষ্টা করছি। বাংলাদেশে অস্ত্র ওনারা ঢুকিয়েছেন কিভাবে? তারা কই থেকে আসলো অস্ত্র? না, আপনারা মানে ধরছেন এই অস্ত্র ওনারা ওনারা আপনার কিভাবে 2008 সাল থেকে আপনারা ক্ষমতা উনি তো আছেন। দেখেছেন, আমি তো দেখিনি 2008 সাল না, থেকে মানে আপনারা ক্ষমতা কোনো আছেন। অবৈধ- আমি তো অস্ত্র দেখতেছি না ভাই। রাজনৈতিক স্বাভাবিক কর্মীদের আমাকে লাইসেন্স মেলে হ্যাঁ, সন্ত্রাস চাঁদাবাজিতে অবাধ ব্যবহার, রাস্তার লোকও পাচ্ছে লাইসেন্স। তাহলে এখন কেন রাস্তার লোক লাইসেন্স রাস্তার পাবে? লোক লাইসেন্স কেউই পায়নি। এটা- এখন কাকে এই- রাস্তার এই লোক যে বানালেন অগস্ট ভাই? মাসে- ভাই, না, না, এটা আমাকে এটা আমার কথা না, আমার এটা অস্ত্রের পত্রিকার লাইসেন্স কথা। নাই। কাকে এটা রাস্তার লোক পত্রিকার বানালেন, কথা। কে এটা এন্টারপ্রেনার, পত্রিকার কথা। কে অবস্থা না না। একটা পত্রিকায় লিখলে সে তো কোরআনের বাক্য না। না, ঠিক কোরআনের আছে, বাক্য না, হ্যাঁ, কিন্তু সেটা যদি এটা কোরআনের বাক্য পত্রিকায় নয়। উঠে থাকে সেইটা আমার কথা হচ্ছে ইনভেস্টিগেট যে করে দায় দায়িত্ব তো আপনাদের। আমার কথা হচ্ছে যে একটা মানুষ বৈধ অস্ত্র নিয়ে খুব রেয়ার অপরাধ করে। বৈধ অস্ত্রটি তার সেফটির জন্য রাখে। জি। বাংলাদেশের নাগরিক যিনি একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দেন, রাষ্ট্রকে ট্যাক্স দেন, তার অস্ত্রের লাইসেন্স পাবার অধিকার রয়েছে। Right. এখন এর মধ্যে যাদেরকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হচ্ছে বা হয়েছে, এখন অস্ত্রের লাইসেন্স দেওয়াটা খুবই, কারণ আমি নিজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত, এই সংসদীয় কমিটির সদস্য, আমি জানি অস্ত্রের লাইসেন্সের ব্যাপারে সরকার খুবই কড়াকড়ি আরোপ করেছে এবং যত্রতত্র লাইসেন্স দেওয়ার কোনো কারণ নেই। স্বপন ভাই, আমরা এটা- স্বপন ভাই, আমরা এটা অতীতে বিরতি- অনেক লাইসেন্স স্বপন ভাই, আমরা এটা বিরতি নিয়ে এসে আপনার সাথে এই কথা বলতে চাই এই বিষয়ে। এই কথা কিন্তু সত্য যে একটি বৈধ লাইসেন্স দিয়ে অপকর্ম করা হয় না, কিন্তু আমরা জানি যে একটি বৈধ লাইসেন্সের ছায়ায় অনেকগুলি অবৈধ লাইসেন্স থাকে। একজন এমপি যখন বলেন যে তার একটি বৈধ লাইসেন্স আছে, তার যারা সহযোগী সহকারী আছেন আমাদের চোখে দেখা, তাদের অনেকেই অস্ত্র নিয়ে আমরা ঘুরতে দেখি। আমরা আরো শুনবো আপনার কাছে, আপনি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে আছেন, বাড়তি অস্ত্র সম্পর্কে আপনার বক্তব্য পুরোটাই আমরা শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে।
ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব সাইদুল মাহমুদ স্বপন, আপনি অস্ত্র এবং বাংলাদেশের রাজনীতির ওই ইয়ে নিয়ে কথা বলছিলেন। আমি একটু প্রশ্ন যোগ করতে চাই, সে হচ্ছে 2 বিদেশি নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে গতকাল মার্কিন যে রাষ্ট্রদূত আছেন মিস বার্নিকার, তিনি বলছিলেন যে বাংলাদেশকে এরকম একটি ইঙ্গিত তারা আগেই দিয়েছিলেন, সেই ইঙ্গিতকে কতটা গুরুত্ব বাংলাদেশকে বাংলাদেশ দিল? আমরা প্রতিনিয়তই আমাদের উন্নয়ন সহযোগিতার সকল ধরনের পরামর্শকে আমরা আমলে নিয়ে থাকি। বাংলাদেশ এখন কোনো বিচ্ছিন্ন রাষ্ট্র নয়, বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। পৃথিবীর সকল রাষ্ট্রের পরামর্শ সহযোগিতা সবকিছুকে আমরা স্বাগত জানাই এবং আমরা সবকিছু নিয়ে থাকি। ঘটনা হচ্ছে যেভাবে বিদেশি নাগরিকদের পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, এটা আপনিও জানেন, আমিও জানি। হ্যাঁ, এই জায়গাটায় কি আসলে প্রোটেকশন দেওয়ার মতো অবস্থা ছিল কিনা, এটা অভিজ্ঞতা হয়েছে। এই অভিজ্ঞতা পরে অবশ্যই এই যে জায়গাগুলোতে আমাদের নিরাপত্তার লুফল ছিল সেই জায়গাগুলো আমরা কাভার করবার চেষ্টা করছি। আমাদের পুলিশের জনবল সীমিত, আমাদের পুলিশের সরঞ্জাম সীমিত, পুলিশের ট্রেনিং সীমিত। অ্যান্টি টেরোরিজমের উপর যে ট্রেনিংগুলো দেশে পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়, আমরা অনেক পুলিশ অফিসারকে পাঠাচ্ছি, কাজ করে তাদের ট্রেন করে আনছি, কিন্তু প্রতিদিন সন্ত্রাসের নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে। এই নতুন নতুন মাত্রাকে মোকাবেলা করবার জন্য সরকার সচেষ্ট আছে। যে জায়গাটায় বাংলাদেশ গিয়েছিল, যে জায়গাটায় জোট সরকার নিয়ে, যেমন এই যে 1-2টা ধর্ষণ হয়েছে এবং সেই ধর্ষণের পরে প্রতিবাদ হয়েছে, এই বিষয়টার প্রতি আজকে সবার দৃষ্টি কেড়েছে। শামা ওয়াহিদ নিজেও এই কথা বললেন। 2001 সালের পরে হাজার হাজার ধর্ষণ হয়েছে বিএনপি জামাতের হাতে। তখন এত ম্যাসিভ হয়েছে, তখন 1-2টা বিষয় কোনো বিষয় হয়ে দাঁড়ায়নি, কিন্তু এখন 1-2টা ঘটনা ঘটলেই এই ঘটনাটাকে বেশি করে হাইলাইট হচ্ছে, কারণ এটা নিয়মিত নয়, অনিয়মিত বিষয়। যে কোনো অনিয়মিত বিষয়ের প্রতি মানুষের আকর্ষণটা থাকে। আগে হাজার হাজার মানুষ হত্যা হয়েছে, তখন 1-2টা হত্যা হলে কিছু যেত আসতো না। আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিন একটা ছাত্র হত্যা হলে ইউনিভার্সিটি বন্ধ হয়ে যেত। পরে এমন একটা অবস্থা হয়েছিল, এদিকে হত্যা হয়, এদিকে লাশ পড়ে থাকে, ওইদিকে ক্লাস হয়, কোনো ধরনের ইমোশন আর কাজ করতো না। এখন বিশ্ববিদ্যালয়গুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই জায়গা থেকে অনেক ডেভেলপ হয়েছে। সামাজিক সন্ত্রাস বলতে যে বিষয়টা, সেই সন্ত্রাসটা অনেক কমে এসেছে। আগে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ক্লাবে ক্লাবে সন্ত্রাসটা ছিল, সেটি কমে এসেছে। ছিনতাই কমে এসেছে, নাগরিক নিরাপত্তা বেড়েছে। যে জায়গাটা পরিকল্পিত সন্ত্রাস, যেটি বাংলাদেশকে পাকিস্তান বানানোর জন্য অথবা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য যে একটি শক্তিশালী চক্র বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত সন্ত্রাস করছে, এটিকে মোকাবেলা করতে আমাদের আরো এক্সপার্টিস লাগবে। নাগরিক নিরাপত্তা বেড়েছে কিনা সে ব্যাপারে অবশ্য 2 রকম তথ্যই আছে। এখন যে পরিমাণে গুম হচ্ছে, ডিবি পরিচয়ে বা আইন শৃঙ্খলা বাহিনী পরিচয় বা আইন শৃঙ্খলা বাহিনী নিজেই আসলে যেভাবে মানুষ, নাগরিক নিরাপত্তা আছে কিনা আপনি যদি এখন যান, আসলে এই মুহূর্তে যদি আশুলিয়ায় যান, দেখবেন অনেকগুলো মেয়ে রাস্তায় একদম হেঁটে যাচ্ছে। অনেক মেয়েকে পাবেন। এই মুহূর্তে টঙ্গীতে যান, অনেক মেয়ে হেঁটে যাচ্ছে। এই মুহূর্তে রামপুরা যান, অনেক মেয়ে হেঁটে যাচ্ছে এই রাত 10:30টায়। এই মুহূর্তে আপনি কাঁচপুরে যান, অনেক মেয়ে হেঁটে যাচ্ছে। তাদের কাছে যদি নিরাপত্তার জায়গাটি না থাকতো, তারা হেঁটে যেত। আমার মনে হয় যে আমরা একটু শামাওয়াবাদের কাছে শুনি যে নাগরিক নিরাপত্তা, এটা আপনি ভাই থ্যাংক ইউ, আপনি এটা তুলেছেন। কারণ এই মেয়েগুলা হেঁটে যাচ্ছে, এদের জন্য আমাদের দেশের আজকে মানে এই আপনি গার্মেন্টস কর্মীদের কথা বললেন তো, বা বিভিন্ন ইয়েতে কারখানায় কাজ করে, এদের কোনো উপায় নাই, এদের হেঁটে যেতেই হবে রাত্রে। এরা জীবনের নিরাপত্তাহীনতা না, তারপরেও তাদের হেঁটে যেতে হতো ভাই। এবং আজকে এই আমলে, আপনাদের আমলেই বাসে গার্মেন্টস, আমাদের গার্মেন্টসের বোন ধর্ষিত হয়েছে বাসে। এটা তো কয়দিন আগে এই কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা আমরা ভুলে যাই নাই, জনগণ ভুলে যায় নাই। হ্যাঁ, এখন কি হয়েছে সেটাকে আবার আপনাকে রিপিট করবো, সেটা কি জনগণ বলবো? এখন আপনি যে বললেন যে 2001 সালে জামাত বিএনপি হাজার হাজার ধর্ষণ করেছে, সেইটার কোনো ডেটা কি আপনার কাছে আছে? সেটা করে আপনি হাজার হাজার বললে তো হবে না, হাজার হাজারেরও তো একটা সংখ্যা থাকে, যে কত হাজার, কয়শো, সেই ডেটা কি আপনার কাছে আছে? আপনি কোন ডেটা ছাড়া ভাই, ডেটা ছাড়া এবং গত 7-8 বছরে কত মেয়েরা ধর্ষণের শিকার হয়েছে, কত এবং এইটার কোন ডেটা কি আপনার কাছে আছে শ্যামাপা? যে মানে আপনি কি এটা তুলনামূলক ডেটা কি আছে? না, উনি যে বললেন যে বিএনপি, আমরা কি একটা ধর্ষণকে জায়েজ বলতে পারি? না, একটাকেও ধর্ষণ না, আমার পয়েন্টটা হচ্ছে ভাই, আমি একজন মেয়ে হিসেবে আমি বলতে চাই, বিএনপি জামাতের আমলেও যদি ধর্ষণ একটা হয়ে থাকে, দ্যাট ওয়াজ রং থিং। সেটার প্রতিবাদ আমি আজকে করছি। এবং আজকে যদি ধর্ষণ হয়ে থাকে, বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে মেয়েরা এবং গার্মেন্টস কর্মীরা, আপনি গার্মেন্টস কর্মীর কথা
বললেন দেখে আমি আজকে এটা বললাম যে কয়েকদিন আগেও পেপারে এসেছে যে বাসে আমাদের গার্মেন্টসের একটি বোনকে ধর্ষণ করা হয়েছে। তাহলে সেটা কোথায় আপনি নিরাপত্তা দিচ্ছেন? এই মেয়েগুলোর কোনো উপায় নাই, এটা নিরাপত্তাহীনতায় চলতে হয়। আপনি আরেকটা কথা বলতে চাই, আপনি বলেছেন পুলিশের জনবল সীমিত, উনি নিরাপত্তার কথা বলেছেন, পুলিশের জনবল সীমিত। বাংলাদেশের পুলিশ ফোর্স, র্যাব, পুলিশ সবাই নিয়োজিত আছে বিরোধী দল এবং মতকে দমন করার জন্য। এখান থেকে কিছু লোক বের করে এনে যদি সাধারণ জনগণের নিরাপত্তা দেওয়া যেত বা বিদেশের নিরাপত্তা বিরোধী দল মতকে নিয়ে মানে ইয়া করা যায়, মানে নিপীড়ন করার জন্য ভাই একটা 5 জন লোক দাঁড়ায় আছে মানববন্ধনে পিটাচ্ছে। খুবই জেনারেলাইজেশন হচ্ছে, মানে এটা এরকমটা করা হচ্ছে যে কারণ 2015 সালের পর থেকে যখন আপনারা খুব বোমা টোমা মারতে শুরু করেন, কারণ 2014 সাল পুরোটাই খোদ বেগম জিয়াই 9টি 10টি 11টি সভা করেছেন, আপনি নিজে অনেক সময় বক্তৃতা দিয়েছেন, আপনার পিছনে কেউ লেগে ছিল না পুরো 2014 সাল ধরে। এই আওয়ামী লীগ আমলেই মানে 2014 সালে পুরোটা মনে করতে পারি। আপনি বলতেছেন যে নির্বাচনের পরে এই আওয়ামী লীগ আমলেই তো আমাদের বিএনপি পল্টন অফিসে যখন ট্রাকের উপরে নেতারা দাঁড়িয়ে ছিল তাদের উপর ওপেন মানে তাদেরকে গুলি করা হয়, স্প্লিন্টার মারা হয়, এবং তাদের ওই যে পল্টনে ওপেন গুলি করলে কোন জায়গাটায়? এখানে জনসভা হচ্ছিল ভাই, মানে গুলি করা হয় না, রাবার বুলেট মারা যায়, রাবার বুলেট মারা যায়, রাবার বুলেটের গুলি না, রাবার বুলেটের গুলি, রাবার বুলেট, রাবার বলেছে রাবার বুলেটের কথা, রাবার। আচ্ছা আমার মনে হয় যে আমরা এটা বিরতি নেই, আমার মনে হয় এটা বিরতি নেই। ইমরান কথা বলতে চাইছে, আমরা বিরতি নিয়ে ইমরানের কাছে ফিরছি। ফিরে এলাম আজকে বাংলাদেশে। ইমরানের সরকার বিরতির আগে দুটি বিষয়ে শামা ওবায়েদ এবং সাইদ আল মাহমুদ স্বপন কথা বলছিলেন যে বিএনপি এবং আওয়ামী লীগের সময় নির্যাতন এবং নিবর্তনের একটি তুলনামূলক চিত্র। আমি আপনাকে জানতে চাইব যে রাজনীতির বিষয়টি বাদও দিলে আসলে নিরাপত্তা বোধ কি আমাদের নাগরিকদের মধ্যে বেশি না কম? না, আমার কাছে মনে হয় যেটা যে একটা সেন্স অফ ইনসিকিউরিটি মানে মানুষের মধ্যে খুব প্রবলভাবেই কিন্তু ভেতরে ঢুকে গেছে। যখন একের পর এক হত্যাকারীরা লিস্ট ধরে ধরে হত্যা করছে এবং হত্যা করবার পর তারা আইনের আওতার বাইরে থেকে যাচ্ছে, নানাভাবে যখন পুলিশের প্রধান কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যখন সেটাকে একটা ধামাচাপা দেয়া বা আমি মাঝখানে একটু বলি, কয়েকদিন আগে আপনি সামাজিক গণমাধ্যমে আপনি বলছিলেন যে আমি জানি যে এই কথা বলার জন্য আমাকে মেরে ফেলা হবে, তারপর আমি এই কথা বলছি, এই প্রসঙ্গেও যদি আপনি একটু বলতেন। হ্যাঁ, না যে হুমকিগুলো আসে সবসময় দেখেন যে লিস্ট ধরে ধরে আমার সহযোদ্ধাদেরকে কিন্তু হত্যা করা হয়েছে এবং হত্যা করার পর আমরা তো বিচার পাইনি, বরং বিচার চাইতে গেলেও কিন্তু আমাদেরকে নানানভাবে ভৎসনার শিকার হতে হয়েছে। সীমা লঙ্ঘনের প্রশ্ন এসেছে, বলা হয়েছে যে আমরা সীমা লঙ্ঘন করি। আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি যে এই সমস্যাটি। আমি একটা ছোট প্রশ্ন করি, সেটা হচ্ছে ধরেন আপনি আমাকে সমালোচনা করছেন, আমি রাজনীতিবিদ, আপনার সমালোচনা সহ্য করছি, আপনি আমাকে 100 বার সমালোচনা করছেন, আমি 100 বার সহ্য করছি। আমি আপনাকে একবার সমালোচনা করলে তেলে বেগুনে জ্বলে ওঠেন কেন? আপনি একটা তত্ত্বে বিশ্বাস করেন, আমি একটা তত্ত্বে বিশ্বাস করি। জি অবশ্যই। প্রসঙ্গটা হচ্ছে যে পৃথিবীতে যারা ধর্মের প্রবর্তক বা ধর্মের যারা বড় বড় জায়গায় আছেন, নিঃসন্দেহে তারা বিশিষ্ট নাগরিক, বিশিষ্ট মানুষ বলেই তারা একটা ফিলোসফি দিয়ে গেছেন এবং সেই ফিলোসফিটা কিছু মানুষ বিশ্বাস করে। অবশ্যই, তাই না? যেমন এছাড়াও কার্ল মার্কস তিনি একটা ফিলোসফি দিয়েছেন, কিছু মানুষ বিশ্বাস করে। লেনিন একটা ফিলোসফি দিয়েছেন, কিছু মানুষ বিশ্বাস করে। আইনস্টাইন অথবা ধরেন আপনার হচ্ছে যারা বিজ্ঞানী ছিলেন তারা একটা আবিষ্কার করে গেছেন, সব মানুষ যাদেরকে শ্রদ্ধা করে। রবীন্দ্রনাথকে মানুষ শ্রদ্ধা করে না। আমার কি এই অধিকার আছে যে আমি একজন মুসলমানের নেতাকে আমি যাতা করে বকা দিব, অথবা আমি হিন্দু নেতাকে যাতা করে বকা দিব? এই জায়গাটা পরামর্শ দেয়, সেই পরামর্শটা কি খুব খারাপ? না না, এখানে প্রশ্নটা সেটা না, প্রশ্নটা হচ্ছে যে আমার তো অধিকার নেই আমি কালি দিব। না না, নিশ্চয়ই সেটা আমি একদম একমত। আমি তো বিষয়টা হচ্ছে কি যে একটা হত্যা করার পর আমি বললাম যে স্বপন মাহমুদ আমাকে গালি দিয়েছিল, সেই কারণে আমি তাকে হত্যা করেছি। এখন কি আপনি বলবেন যে গালি দিয়ে সে সীমা লঙ্ঘন করেছে? আমি বলি আপনার অনেক সময় অতি প্রগতিশীলতা প্রতিক্রিয়াশীলতাকে উস্কে দেয়। আমরা বাংলাদেশ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের অনেক সমস্যা, প্রভূত সমস্যা, আমরা এগিয়ে যাবার জন্য প্রাণান্তকর চেষ্টা করছি সমগ্র জাতি। আমি শুধুমাত্র আওয়ামী লীগ বলছি না, সমগ্র জাতি প্রাণান্তকর চেষ্টা করছি এগিয়ে যাওয়ার জন্য। সেই জায়গাটায় একটা নন ইস্যুকে ইস্যু বানিয়ে কেন আমি প্রচুর পরিমাণ মাদ্রাসা স্টুডেন্ট আছে বাংলাদেশে,
প্রচুর পরিমাণ মাদ্রাসা আছে যেখানে কখনো বাংলাদেশ বিষয়ে কোনো পড়াশোনা হয় না, যেখানে জাতীয় সঙ্গীত গীত হয় না। এটাকে আমরা অস্বীকার করতে পারবো না। সেই জায়গাটা আমি কেন এমন কিছু বলবো যাতে করে আরেকটি শ্রেণী যে একটা ক্যামোফ্লেক্সের মধ্যে আছে তাকে উস্কে দিয়ে কেন আমি এই আপনি সামাজিক ভারসাম্য আইনের কথা বলছিলেন, সেটি ঠিকই না, আছে। এখানে আসলে প্রশ্নটা কিন্তু সেই জায়গায় না। আমার মনে হয় স্বপন ভাই যেটা আমরা বললো, খুব কম সময়ের মধ্যে যদি আপনি আমি একটু হিন্দু বলেন। ধর্মে বিশ্বাস কেমনে করি না, বলবো? কিন্তু আমি রামকে গালি দিতে পারি না। না, না, আমি খ্রিস্টান ধর্মে বিশ্বাস করি, আমি যিশুকে শপথ গালি ভাই, দিতে পারি না। শপথ ভাই, এই অধিকার আমার এটা নাই। কিন্তু ইমরানকে না, আসলে শপথ ভাই, বিপদে ফেলা হচ্ছে, কারণ না, ইমরানের সরকার প্রথমত কোনোদিন হচ্ছে কোনো যে আমি ধর্মকে গালাগালি কোনোদিন করেছে। ধর্ম নিয়ে কোনো কথা বলিনি, জি। বা যাদেরকে হত্যা করা কিন্তু হচ্ছে হ্যাঁ। তারা কিন্তু কিন্তু এই ধর্ম নিয়ে ধরনের কিছু কেউ বলেননি, পরামর্শ দিয়ে বা থাকে। ধর্ম নিয়ে হয়তো সেই আলোচনা পরামর্শ করেছেন, দেওয়াটা খুব বা খারাপ। আপনার না না, মুক্ত কেন বলার আপনি অধিকার আছে, পরামর্শ আমার নাই। দিবেন যদি আপনাকে একজনে বলে যে স্বপন ভাই আমাকে গালি দিয়েছে বলে আমি হত্যা করেছি, এরপর যদি আমি বলি স্বপন ভাই গালি দিয়ে ঠিক করেননি, তার মানে কি আমি হত্যাটাকে তখন জাস্টিফাই না, করলাম? আমার মনে হয় আমার প্রশ্নটা কিন্তু আমাদের আমার প্রশ্নটা মনে হয় কিন্তু ওই যে জায়গায়। আজকের বিষয় থেকে আমরা একটু সরে যাচ্ছি। না, সরে- এখানে স্বপন ভাই বা এই ইমরান ভাইকে গালি দেওয়া না, এখানে জায়গাটা অনেক বড় জায়গা, না, না, যেখানে সেই জায়গাটা spiritual আমরা এই ব্যাপারে সবসময় আপনি কিন্তু কিন্তু আমরা সামান্য- একমত। এই ব্যাপারে না, আপনি আমি একটু তো সামান্য- justify করি একটু, আমি জি, তো জি। একটা spiritual যে আপনি যদি খুব অল্প সময়- আমার কাছে যেটা মনে হয়, যেটা উনি বললেন যে এটা একদমই একটা ভ্রান্ত ধারণা যে শুধুমাত্র কিছু বলা বা কোনো কিছু লিখবার জন্য কাউকে হত্যা করা হয়, এটা একদমই ভ্রান্ত ধারণা। এই ধারণাটা প্রথমে যখন অভিজিৎ রায়কে হত্যা করা হয় তখন সেটা সমাজে সেটা খাওয়ানোর একটা চেষ্টা করা হয়েছিল, কিন্তু একের পর এক যখন মাওলানা ফারুকী থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সর্বশেষ বিদেশি, এবং আপনি দেখেছেন যে পীর, মাওলানা, মাশায়েখ সবাইকে হত্যা করা হচ্ছে, খিজির খানকে হত্যা করা হলো, প্রত্যেককে হত্যা করা হচ্ছে, এবং এরা প্রত্যেকেই কিন্তু হত্যা কারা করতে পারে আপনি বোঝেন না? না না, সেটা আমার বুঝতে হবে না, বুঝতে হবে না, যে বোঝেন আপনি কি আপনি? হত্যার পরে আপনি কি করছেন সেটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কারা হত্যার পর আপনি হত্যার বিচার আচ্ছা, না আমার করে মনে হয় যে বক্তব্য অপরাধীদেরকে পরিষ্কার। আমি একটু গ্রেফতার না summarize করে করি, শোভন ভাই। আপনি আমার সেটাকে একটু আড়াল করবার চেষ্টা করছেন। আমার একটু summarize করি, এটা শোভন হচ্ছে ভাই। সেই জায়গা। অবশ্যই আমরা মনে করি যে কোন ধর্মগ্রন্থের বা কোন মানে যারা প্রবর্তন করেন তাদের বিরুদ্ধে, ঈশ্বর সৃষ্টিকর্তা তাদের বিরুদ্ধে কোন রকম কোন মানে খারাপ কথা বলা অবশ্যই খারাপ, কিন্তু আপনি ইমরান যেটি বুঝাতে চাইলো যে শুধু তাদেরকেই না, যারা আসলে ওই ধর্ম প্রচার করেন এখানে তাদেরকেও আসলে এখানে- হত্যা হত্যা করা করা হবে। হলো, যার সাথে মতের মিলছে না তাকেই তো হত্যা করা conflict হচ্ছে। আছে তো। আপনার হচ্ছে আমরা যারা ইসলামে বিশ্বাস করি সেখানে আমাদের মধ্যে অনেক ধরনের কনফ্লিক্ট আছে। আমরা অনেকে তাবলিগ জামাতে বিশ্বাস করি, অনেকে পীরতন্ত্রে বিশ্বাস করি, অনেকে জামাতে ইসলামে বিশ্বাস করি, অনেকে আপনার হচ্ছে খেলাফতে বিশ্বাস করি। এখন এইখানে ধর্মের মধ্যে আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব, বাংলাদেশে ইসলাম এসেছে সুফিবাদের হাত ধরে, পীরতন্ত্রের হাত ধরে, কিন্তু জামাত ইসলামের সঙ্গে না, না, এখানে মৌদুদিবাদের আমি- সঙ্গে না, না, শোভন ভাই, আমার শোভন ভাই, প্রশ্ন প্রশ্নটা হচ্ছে হচ্ছে- যে প্রশ্ন হচ্ছে যে সে মতের মিল না থাকলে কাউকে হত্যা করতে হত্যা হবে। করা এবং আরেকটা ব্যাপার হলো খুব না, আমি পরিষ্কারভাবে যাচ্ছি না তো। যেখানে ইসলাম আমরা কিন্তু ধর্মের ইমরান, ধর্মের এই কথাও করছি ঠিক, এই কথাও ঠিক। আসলে আমাদের সমাজে মানে স্বপন ভাই মানে যেহেতু আসলে ঢাকার বাইরের মানুষ, সাধারণ জয়পুরহাটের মানুষের সাথে তার যে তাত্ত্বিক সম্পর্ক আছে, তিনি তার অভিজ্ঞতা থেকে কথাগুলি বলছেন, আপনারা নিশ্চয়ই এটি বিবেচনা করতে পারেন যে না, আমি সেটাই বলছি হ্যাঁ। যে ধরেন যখনই যাকে হত্যা করা হচ্ছে, এখানে ধর্মীয় যে বিভাজনগুলো আছে, একটা বিশ্বাসের সাথে আরেকটা বিশ্বাসের, সেখানেও একজন আরেকজনকে বলছে যে সে মুসলমানই না, অর্থাৎ সুন্নি বলছে শিয়া মুসলমান না, Exactly. কাদিয়ানি মুসলমান না, তাকে হত্যা করা জায়েজ, এইভাবে কিন্তু ফতোয়া দিচ্ছে। না, এখন বিভিন্ন সময় হত্যা বিভিন্ন করার লোককে পর বলতে আপনি কি এবং তাহলে এই এখন এই এই জায়গাটা- জায়গায় এই আলোচনায় জায়গাটা যাবেন নাকি support হত্যা করার একটা জায়গা না। অপরাধ হিসেবে এটা আসলে support করা নেই, এবং আমরা আইনের অন্য আওতায় বিষয়ে আনতে চলে হবে? যাচ্ছি। শামা, ব্যক্তিগত নিরাপত্তা সম্পর্কে আপনি যদি 30 সেকেন্ড আচ্ছা, বলেন, আমাদের আমি একদমই শুধু সময় শেষ। এটা সামারাইজ করতে চাচ্ছি যে আমরা এখানে দুইটা সেপারেট ইস্যু নিয়ে কথা বলছি। Right. আসলে একটা ইস্যু হচ্ছে যে আইনের শাসন, এবং আরেকটা ইস্যু হচ্ছে যে আচ্ছা ব্লগার হত্যা বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করা। এটা তো অফকোর্স এটা যার যার ধর্ম শেষে পালন করবে, এবং অনেক লোক আছে যারা কোনো ধর্মেই বিশ্বাস করে না, তাদেরও কোনো অধিকার নাই যে অন্য কোনো ধর্মকে আঘাত করা। কিন্তু আমরা যেটা আইনের শাসন নিয়ে কথা বলছিলাম, এখানে আওয়ামী লীগ যখন 2008-এ ক্ষমতা আসে, ওনাদের ইশতেহারে ছিল যে ওনারা ক্রস ফায়ার বন্ধ করবে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, ওনাদের ইশতেহারে ছিল, কিন্তু সেটা কিন্তু হয় নাই, বরঞ্চ আরো বেড়েছে। ডিবির হেফাজতে হত্যা, র্যাবের হেফাজতে crossfire হত্যা, বাড়ে নাই। ক্রসফায়ার বাড়ে নাই, মানে অন্য ইয়াতে গুম বেড়েছে, গুম তো বেড়েছেই, ক্রসফায়ার হত্যা বাড়ে না। আমি সর্বশেষ যেটা দেখেছি মানে ইয়ারওয়াইজ ক্রসফায়ার বাড়ে নাই, গুম বেড়েছে। মানে আপনি যদি গুমটাকে হত্যার মধ্যে, হ্যাঁ, মানে গুম আর হত্যা দুটো সেপারেট জিনিস, বাট ইভেন গুম বেড়েছে অনেক। জি, গুম তারপরে বেড়েছে। আরেকটা যেটা বলছি যে এই ব্লগার হত্যা বা যেই প্রত্যেকটি নাগরিকের যে হত্যা হয় সেটা যদি প্রপার বিচার না হয়,
মানে প্রপার ইনভেস্টিগেশন না হয়, তাহলেই কিন্তু যখন প্রথম ব্লগারটি হত্যা হলেন তখন যদি ওই ইনভেস্টিগেশনটা ঠিকমতো হতো, বিচার হতো, তাহলে হয়তো পরেরগুলো হতো না। কিন্তু শ্যামাপা ওইটাও তো ঠিক, এই প্রথম ব্লগার হত্যা হওয়ার পরে কেউ কেউ আমরা বলতে শুরু করলাম যে নাস্তিক বা ওই কারণে হত্যা হয়েছে, সেই কারণে হত্যা হয়েছে, এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হলো। কারণ হতে শ্যামাপা পারে। আপনার দলের থেকেও এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হলো। না, না, এটাকে রাজনৈতিকভাবে কথা বলার কোনো ইয়ে করা নাই। হয়েছে, জি। তখন কিন্তু রাজনৈতিকভাবে- আরেকটা হত্যার পথ সুগম হয়েছে, মানে বিদেশিদের হত্যা করা হচ্ছে। তবে এখন, এইটা ঠিক, আমি শেষ কথা স্বপন ভাই আপনার কাছে শুনতে চাই, আমাদের হাতে 20 সেকেন্ড সময় আছে, আপনি যদি একটু বলেন যে বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা আসলে বেরিয়ে আসতে পারবো কিনা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমাদের বন্ধ হবে কিনা? বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি এবং অনেক দূর এগিয়ে গেছি। রাতারাতি চেঞ্জেস হবে না। আজকে অস্ট্রেলিয়ার মতো জায়গাতেও পুলিশ হেডকোয়ার্টার সামনে গুলি হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে, উন্নত দেশেও এই ধরনের ঘটনা ঘটছে, কিন্তু সামগ্রিক অর্থে বাংলাদেশের জনগণের জননিরাপত্তা বেড়েছে। দু চারটে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো ঘটারও কাঙ্ক্ষিত নয়। কিন্তু আপনি মনে করছেন জননিরাপত্তা বেড়েছে মোকাবেলা করবার জন্য ইমরান, আপনি কি মনে করছেন জননিরাপত্তা সর্বশক্তি বেড়েছে? আমার কাছে এটা মনে হয় না, কেননা আমি দেখছি যে শ্যামা, আপনি কি জননিরাপত্তা বেড়েছে? আপনি না বলছেন, না বলছেন। শ্যামা ওবায়দ, ইমরানের সরকার, সাইদ আল মাহমুদ স্বপন, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।